আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা যশোর বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো দুইটা চিত্র দিয়ে দেওয়া আছে। চিত্র একে কি দেওয়া আছে? চিত্র একে এই যে দেখো একটা বিভেদ তল, মানে একটা তল যার উপরে একটা হালকা মাধ্যম দিয়ে দেওয়া আছে। এই একটা মাধ্যম যেটা হালকা, আর এখানে একটা ঘন মাধ্যম। কি হইতে পারে এই দুইটা জিনিস? ধরো এখানে হচ্ছে বাতাস, বায়ু তো অনেক হালকা তাই না, এই যে বায়ু মাধ্যম। আর এইখানে ধরো পানি, বাতাস যেখানে শেষ পানি যেখান থেকে শুরু, তার মানে এই যে সারফেসটা এটা হচ্ছে আমার বিভেদ তল। আর এন প্রাইম এটা হচ্ছে আমার অভিলম্ব। কি বলছি? অভিলম্ব। বিভেদ তল আর অভিলম্ব এই যে খাড়াভাবে একটা আরেকটার উপরে আছে, 90 ডিগ্রি কিন্তু এই জায়গাটায়। এখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে একটা আলো আসতেছে, দেখো এই যে CO একটা আলো আসতেছে। যখন আসবে তখন আমরা অ্যারো চিহ্ন এভাবে করে দিব। এই যে অ্যারো চিহ্নের মাথা দেখে তো বুঝতে পারো যে কোন দিকে যাচ্ছে, তাহলে অ্যারো চিহ্নটা এদিকে আসতেছে। কেমন? এখন এই যে আলোক রশ্মিটা বাতাস থেকে পানিতে আসতেছে, তখন আমরা কি জানি নর্মালি এই যে একটা বিভেদ তল, এখানে একটা আলো মনে করো যাচ্ছে, হ্যাঁ, আলো যাইতে যাইতে ও তো এই পথে চলে যাওয়ার কথা তাই না, সোজা হয়ে চলে যাওয়ার কথা। কিন্তু মাধ্যম যখন চেঞ্জ হবে, এই যে হালকা মাধ্যম, ঘন মাধ্যম, এইগুলোর উপর ভিত্তি করে তোমার এই আলোক রশ্মিটা তখন কিন্তু আবার এই স্ট্রেট লাইনে যাবে না। স্ট্রেট লাইন বলতে এই গতিপথে যাবে না আর কি, সে হয় এই কাছে চলে আসবে, না হলে দূরে চলে যাবে। এইরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে চিত্র 1 আমরা এই জিনিসপাতিগুলো দেখলাম। এরপরে চিত্র 2 কি দেওয়া আছে দেখো তো। চিত্র 2 হচ্ছে, এটা হচ্ছে আমাদের অক্ষিগোলক, আর দিয়ে বুঝাইছে রেটিনা, আর এফ দিয়ে যেখানে আলোক রশ্মিটা মিলিত হইছে। দেখো এন থেকে একটা রশ্মি যাচ্ছে, এই যে একটা রশ্মি যাচ্ছে, এই আলোক রশ্মিটা দূরে গিয়ে মিলিত হইছে, রেটিনা থেকে দূরে মিলিত হইছে। তার মানে এটা হচ্ছে চোখের একটা সমস্যা, কারণ রেটিনার উপরে যদি তোমার আলো মিলিত না হয় তখন তুমি ওই জিনিসটাকে দেখতে পাবা না। রেটিনার সামনে মিললেও তুমি দেখতে পাবা না, পিছে মিললেও দেখতে পাবা না, তাই না? এই দুইটাই হচ্ছে সমস্যা। তাহলে একটা চোখের সমস্যা বা চোখের ত্রুটির কথা বলে দেওয়া আছে, আর এখানে হচ্ছে এরকম বিভেদ তল আর অভিলম্ব এঁকে দেওয়া আছে। এরপরে চলো ক নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। আলোর প্রতিসরণ কাকে বলে? এখন প্রতিসরণ এটা কিন্তু আমি একটু আগেই বলে দিছি। কিরকম? এই যে বিভেদ তল, এই যে অভিলম্ব, তুমি আলোটাকে কখনোই খাড়াভাবে ফালাইতে পারবা না। কি জন্য? যদি তুমি এইভাবে খাড়াভাবে ফালাও, এটা আবার ফিরে যাওয়ার সময় এই খাড়া পথেই ফিরে যাবে, তখন তুমি বুঝতে পারবা না যে এটা আসলে প্রতিসরিত হচ্ছে কিনা। তাহলে খাড়াভাবে আমরা ফেলবো না, আমরা তীর্যকভাবে ফেলবো, এই দিক থেকে ফেলবো। চলো তীর্যকভাবে ফেললাম, হ্যাঁ, আমি এই যে আলোক রশ্মিটাকে, এখন ওর যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু ও এই বরাবর যাবে না, ও হয় এই কাছে চলে আসবে, না হলে এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে। হয় অভিলম্বের কাছে চলে আসবে, না হলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এই যে দেখো আমি যদি এখন রিডিং পড়ি তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবা। আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে, এই যে স্বচ্ছ মাধ্যম হইতে হবে, কিন্তু ওই যে আমরা বাতাস আর পানি নিছিলাম তাই না, দুইটাই কিন্তু স্বচ্ছ মাধ্যম। কোনো কালো বস্তুর উপর দিয়ে যাইতে পারবে না, কারণ কালো বস্তু তো শুষে নিবে। এরকম স্বচ্ছ মাধ্যম হইতে হবে। তাহলে স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে, ওই যে আমি কি বলছি, খাড়াভাবে পড়তে পারবে না, কারণ এইভাবে খাড়াভাবে পড়লে সেই খাড়া পথেই চলে যাবে, তখন তুমি বুঝতে পারবা না। যার জন্য খাড়াভাবে আপতিত না হয়ে তীর্যকভাবে আপতিত হবে, মানে একটু বাঁকা হয়ে পড়বে, এই যে এমন করে বাঁকা হয়ে পড়বে। বাঁকা হয়ে যখন পড়তেছে তখন কি হয়েছিল? অভিলম্বের কাছে চলে আসছিল, না হলে অভিলম্ব থেকে দূরে চলে গেছিল। কিন্তু ও যেই পথে যাচ্ছিল ওই পথ দিয়ে কিন্তু আর যাবে না, হয় কাছে আসবে নয় দূরে যাবে। এই যে ওর গতিপথটা চেঞ্জ হয়ে গেল, এই ঘটনাটাকেই বলবো হচ্ছে আলোর প্রতিসরণ। এই ঘটনাটাকেই বলবো হচ্ছে আলোর প্রতিসরণ। কোন ঘটনাটা? আলোক রশ্মি কাছে আসা বা দূরে আসা, গতিপথ পরিবর্তন হওয়ার এই ঘটনাটা। এরপরে পাহাড়ি রাস্তায় গলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন? এখন পাহাড়ি রাস্তা কিরকম হয় দেখো তো, এরকম না। পাহাড়ি রাস্তা কিন্তু এরকম, মনে করো চলতে চলতে বাঁকটা এরকম হয়ে যায়, মানে একদম 90 ডিগ্রিতে, আবার এরকম ভাবে হইতে পারে, মানে খুবই আঁকা বাঁকা হয় পথগুলা। তাহলে এই যে আঁকা বাঁকা পাহাড়ি পথগুলা, ওইখানে উল্টা দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, বা তুমি যে যাচ্ছ ওইটা অন্য গাড়ি যাতে দেখতে পারে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য ওইখানে কি ব্যবহার করা হয়? তোমার এই গলীয় দর্পণগুলা ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা হয়, হ্যাঁ অবশ্যই আমরা জানি পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা হয়, এবং এই বাঁকগুলা 90 ডিগ্রি বেঁকে যায়, মানে এরকম চলতেছে চলতেছে এরকম ভাবে বাঁকতে পারে, মাঝে মাঝে বাঁকটা একদম স্ট্রেট 90 ডিগ্রিতে বেঁকে যেতে পারে। এই যে 90 ডিগ্রিতে বেঁকে গেল। এখন এই যে 90 ডিগ্রিতে বেঁকে যাচ্ছে, তখন সামনের রাস্তা দিয়ে কেউ আসতেছে কিনা, ধরো তুমি এই দিক থেকে যাচ্ছ, হ্যাঁ, আর এই দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, তাহলে তুমি কিন্তু একদমই দেখতে পারতেছো না যে এই দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, বা তুমি যে যাচ্ছ ওইটা কিন্তু ও দেখতে পারতেছে না, কারণ মাঝখানে যে 90 ডিগ্রি।
তাহলে এই যে তুমি দেখতে পারতেছো না সামনের রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা, যার জন্য ড্রাইভিং করাটা অনেক বেশি বিপজ্জনক হয়ে যায়। কারণ তুমি যখন বুঝতেই পারতেছো না যে অন্য পথ দিয়ে কেউ আসতেছে কিনা বা তোমার স্পিডটা কমাইতে হবে কিনা, কিছু তুমি বুঝতে পারতেছো না, তখন ওই পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে বড় সাইজের গলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়, মানে গলীয় দর্পণ ব্যবহার করা হয়। ফলে দর্পণের কাছাকাছি এসে তুমি যদি দর্পণের দিকে তাকাও, তখন তুমি ওই পাশ থেকে কেউ আসতেছে কিনা, অন্য গাড়ি আসতেছে কিনা, তখন কিন্তু তুমি ওটা দেখতে পাবা। তাহলে তখন যদি তুমি ওই দর্পণের দিকে তাকাও, তখন ড্রাইভারটা সচেতন হইতে পারবে যে না, উল্টা দিক থেকে গাড়ি আসতেছে, আমাকে এই জায়গায় হচ্ছে স্লো হয়ে যাইতে হবে বা একটু কেয়ারফুলি মানে তোমার মোড়টা ঘুরতে হবে। তাহলে এই জায়গাটায় আমরা কি বুঝলাম যে পাহাড়ি রাস্তা এরকম বিপজ্জনক বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কারণে ওইখানে হচ্ছে আমাদের গলীয় দর্পণ ব্যবহার করা হয়। এরপরে চিত্র 2 এর ত্রুটি সমাধানের জন্য করণীয়। চিত্র 2টা দেখো, এটা হচ্ছে চোখের একটা ত্রুটি। এখন এই ত্রুটিটা দেখে আমি কিভাবে বুঝবো যে এটা চোখের কোন ত্রুটি? এটা দেখে বুঝার জন্য তোমাকে কি করতে হবে, দেখতে হবে যে আলোটা কোথায় মিলিত হয়েছে। দেখো তো, রেটিনা, এই যে এই জায়গাটায় রেটিনা আর দেওয়া আছে, এটা হচ্ছে রেটিনা। রেটিনা থেকে দূরে যদি মিলিত হয়, এই যে দেখো রেটিনার বাইরে, রেটিনা থেকে দূরে, আবার কাছেও মিলিত হইতে পারতো। দুই ধরনের সমস্যা আছে। যখন রেটিনার থেকে বাহিরে তোমার মিলিত হচ্ছে আলোক রশ্মিগুলা, তখন এটাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘ দৃষ্টি। দেখো সবার প্রথমে এই যে দীর্ঘ দৃষ্টি তোমাকে বলে দিতে হবে, তুমি যে ধরতে পারছো এই সমস্যাটা দীর্ঘ দৃষ্টি কিভাবে ধরতে পারলা, রেটিনা থেকে বাহিরে যখন আলো মিলিত হইলো তখন এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। এখন দীর্ঘ দৃষ্টি সমস্যা সমাধানের জন্য তোমাকে কোন লেন্স ব্যবহার করতে হবে, বা আমাদের প্রশ্নটা কি চাইছে, এই যে দীর্ঘ দৃষ্টি যে সমস্যাটা, করণীয় জিজ্ঞেস করছে। করণীয় হচ্ছে তোমাকে একটা চশমা ব্যবহার করতে হবে। এখন চশমা ব্যবহার করার জন্য কোন চশমা তুমি ব্যবহার করবা? লেন্স তো আমাদের দুই ধরনের আছে, এরকমও লেন্স আছে আবার এরকমও লেন্স আছে। তাহলে তুমি এখন কোন লেন্সটা ব্যবহার করবা এটা আমাদের জানতে হবে। এটাই হচ্ছে আমাদের করণীয়, মানে কি করব এখন। তাহলে সবার প্রথমে দেখতে হবে এই জিনিসটা হইল কি জন্য। এই যে আলোটা যাচ্ছে যাচ্ছে রেটিনার উপরে মিলতে পারতো, কি জন্য তোমার রেটিনার বাইরে গিয়ে মিলিত হইলো, এটা হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে। সবার প্রথমে এই যে সমস্যাটা, চোখের সমস্যাটা, এটা হয় হচ্ছে আমাদের বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। বয়স্ক ব্যক্তিরা, তোমাদের নানু দাদুরা দেখবা যে যখন খবরের কাগজ পড়তে যায়, তখন ওরা কি করে, খবরের কাগজটাকে এরকম দূরে নিয়ে গিয়ে পড়ে, কারণ ওরা দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। যার জন্য ওরা মনে করে যে খবর কাগজটা আর একটু দূরে যাক, তাহলে আমি হয়তো দেখতে পাবো। এই জন্য দেখবে যে দূরে গিয়ে চশমাটাকে এভাবে নামিয়ে এভাবে পড়তে থাকে, তাই না? তাহলে এই যে সমস্যাটা বয়স্কদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এখন ওরা কাছের জিনিস দেখতে পায় না, কিন্তু দূরের জিনিস দেখতে পায়। তাহলে কি হইলো ব্যাপারটা, কাছের জিনিস দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায়। এই জায়গাটায় চলো আমি একটু দেখি। এই যে আমার অক্ষিগোলক, এটা হচ্ছে চোখের লেন্স, যেটা হচ্ছে উত্তল লেন্স। সৃষ্টিকর্তা আমাদের চোখের লেন্সটা এরকম উত্তল বানাইছে। এখন দূর থেকে যখন আলো আসতেছে, তখন ওই আলোটা, এই লেন্স কি করে, আলোগুলাকে কাছাকাছি এনে মিলায় ফেলার চেষ্টা করে। এই যে মিলায় ফেলাইছে, এই যে একদম রেটিনার উপরে মিলছে, সুন্দর মতো সে দেখতে পাবে। কিন্তু এই যে অক্ষিগোলকে, এই যে লেন্স, কাছে থেকে যখন আলোটা আসতেছে, এই যে কাছে থেকে যখন আসতেছে, তখন কি করে, এই লেন্স কি করবে, এই লেন্সের কাজই হচ্ছে আলোকে তোমার মিলায় ফেলা। এই যে এই লেন্সটা যদি কাজ আমি একাভাবে দেখাই, এরকম করে ও কি করে, আলো ধরো আসতেছে আসতেছে, ও আলোগুলাকে এরকম একটা পয়েন্টে মিলায় ফেলায়। এই কাজটা হচ্ছে এই লেন্স করে। আর অবতল লেন্সের ক্ষেত্রে হচ্ছে উল্টা কাজটা আমরা দেখতে পাই। দেখো অবতল, যখন আলো ওর উপরে পড়ে, ও হচ্ছে আলোগুলাকে আরো ছড়ায় দেয়। তাহলে এই যে লেন্সটা কি করবে, আলোগুলাকে মিলায় ফেলবে। কাছে থেকে যখন আসতেছে তখন দেখো মিলাইলো, কিন্তু এটা কোথায় মিললো, মিলছে হচ্ছে তোমার রেটিনার বাহিরে, তখন সে দেখতে পাবে না, কারণ রেটিনার উপরে না মিললে আমরা দেখতে পাই না। তাহলে দূরের জিনিস দেখতে পাইলো কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যাটা, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের চশমা ব্যবহার করতে হবে। ডাক্তার কাছে যা বলতে হবে যে আমি কাছের জিনিসটা দেখতে পাচ্ছি না, তখন ডাক্তার কি করবে, তখন উনি তোমাকে একটা চশমা দিবে। এখন তুমি কিভাবে বুঝবা যে কোন চশমাটা দিছে, এই জায়গাটায় দেখো এরকম একটা উত্তল লেন্সের একটা চশমা দিবে। আলো যখন কাছে থেকে আসতেছে, এই জায়গাটায় দেখো কাছে থেকে যখন আলো আসতেছে, হ্যাঁ এই যে আসতেছে অ্যারো চিহ্ন এদিকে, এই আলোটাকে এই লেন্স কি করবে, কাছে নিয়ে আসার চেষ্টা করবে। এই যে কাছে নিয়ে আসার চেষ্টা করবে। যখন এই যে একবার অভিসারী ঘটনা ঘটলো, মানে আলোটা কিছুটা কাছাকাছি চলে আসলো, তখন সে আবার এই উত্তল লেন্সের ভিতর, মানে চোখের যে লেন্সটা, ওই লেন্সের ভিতর প্রবেশ করলো। তখন কি হবে, এই আলোটা আরেকটু অভিসারী হয়ে গেছে, এখন ও আবার মিলিত হবে, তখন এই যে রেটিনার উপরে মিলিত হইলো। তাহলে আমরা দুইবার ওকে অভিসারী ঘটাইলাম, তাই না? এই যে একবার অভিসারী ঘটনা ঘটলো, যেটা আমি চশমা দিয়ে ব্যবহার করলাম, এই যে চশমা। আবার এই লেন্সটা তো হচ্ছে আমার চোখের ভিতর মানে সৃষ্টিকর্তা দিয়েই রাখছে, তাহলে এখানে আবার অভিসারী ঘটনা ঘটলো। তাহলে দুইবার অভিসারী ঘটনা ঘটার ফলে
তখন এই বিম্বটা আমার রেটিনার উপরে যায় মিলিত হইলো। তাহলে আমি কি চশমা ব্যবহার করলাম? এই জায়গায় হচ্ছে আমি উত্তল লেন্সের চশমা ব্যবহার করলাম। এই যে উত্তল লেন্সের চশমা ব্যবহার করার ফলে এখন আমি দেখতে পারতেছি। তাহলে দেখো, দূরের থেকে যখন আলো আসে তখন তুমি দেখতে পাচ্ছিলা, এই যে এটা, তাই না? দূরের থেকে যখন আলো আসে তখন তুমি দেখতে পারতেছিলা, কাছে থেকে যখন আসতেছিল তখন তুমি দেখতে পাচ্ছিলা না। এই চশমাটা কি করলো? আলোটাকে এমনভাবে তোমার চোখে প্রবেশ করাইলো যাতে মনে হয় যেন অনেক দূর থেকে আলো আসতেছে। অনেক দূর থেকে আসলে তো তুমি দেখতে পাও, তাই না? তাহলে অনেক দূর থেকে আনতেছে, এরকম করে সে দুইবার অভিসারী ঘটনা ঘটানোর ফলে তোমার রেটিনার উপরে এসে মিলাইলো। তাহলে এই জায়গার কনসেপ্টটা বুঝার পরে এখানে চলো আমরা পড়ি, এখন বুঝতে পারবো কি বলছে। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা যদি কমে যায়, মানে কখন এই রোগটা হয়, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা যদি কমে যায়, চোখের লেন্সের ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় এবং কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। এই যে চোখের যে মানে আমাদের কোটরের ভিতর চোখ কিন্তু একদম গোল থাকে, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে না যে গোল, কিন্তু ভিতরে চোখটা হচ্ছে পুরা তোমার গোল, একটা বলের মতো। তাহলে অক্ষিগোলকের এই যে ব্যাসার্ধটা, গোল জিনিসের ব্যাসার্ধ থাকে না, এই যে এখান থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ যদি কমে যায় তখন কি হবে? ধরো এই যে ব্যাসার্ধ এতটুকু আছে, এখন এই ব্যাসার্ধটা 3 সেন্টিমিটার ধরো, এখন 2 হয়ে গেছে, তাহলে এই যে পুরা চোখটা ছোট হয়ে গেল না? এই অক্ষিগোলকের ব্যাসার্ধ যখন কমে যাবে তখন হচ্ছে আমরা এই সমস্যাটা হইতে দেখবো, মানে তুমি কাছের জিনিস দেখতে পাবা না কিন্তু দূরের জিনিস দেখতে পাবা। তাহলে এতটুকু হচ্ছে কারণ, কেমন? এই কারণটা আমরা দেখতে পাইলাম। এখন করণীয় কি? করণীয় হচ্ছে এই যে তোমার পিছনে মিলে যাচ্ছে, এটাকে এই বরাবর এনে মিলাইতে হবে, মানে কিছুটা সামনে এনে মিলাইতে হবে। তাহলে অভিসারী ক্ষমতা কমে যাচ্ছে, অভিসারী ক্ষমতাটাই হচ্ছে তোমার এই ক্ষমতাটা, এই যে মানে কাছে এনে মিলানোর ক্ষমতা, এই যে সোজা আসতেছে আলো, এটাকে এভাবে মিলিয়ে দেওয়ার যে ক্ষমতাটা, এই যেভাবে মিলিয়ে দেওয়ার ক্ষমতাটাই হচ্ছে অভিসারী ক্ষমতা। এখানে দেখো অভিসারী ক্ষমতা কমে গেছে, যার জন্য ক্ষমতাটা কম হওয়ার কারণে তোমার পিছিয়ে যায় মিলছে। যদি এইখানে মিলাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখন একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আসো এবার আমরা একটা উত্তল লেন্স, এই যে দেখো এখানে এটা হচ্ছে ওর চোখ, এটা হচ্ছে উত্তল লেন্স মানে চশমাটা। এখন এখান থেকে যখন আলো আসতেছে, কাছের বিন্দু, দেখো এন কিন্তু কাছের একটা বিন্দু, তাই না? কাছের বিন্দু থেকে যখন আলো আসতেছে তখন সে কি করলো? এটাকে অভিসারী করে চোখের ভিতরে দিল, তখন চোখ এটাকে আবার অভিসারী ক্ষমতার মাধ্যমে রেটিনার উপরে মিলাইলো। তখন মনে হবে কি? মনে হবে যেন অনেক দূর থেকে আলো আসছে, কারণ দূর থেকে আসলেই তোমার রেটিনার উপরে মিলতো, কিন্তু আসলে দূর থেকে আসে নাই, কাছে থেকেই আসছে, তখন তুমি কাছের বস্তুটা দেখতে পারতেছো। তাহলে এখানে দেখো, পরে দেখো কি বলছে, যে এই ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করলে চোখের নিকটতম বিন্দু এন হতে আলোকরশ্মি এ সাহায্যকারী লেন্স এবং চোখের লেন্স পরপর 2 বার প্রতিসরিত হওয়ার পরপর প্রয়োজন মতো অভিসারী হয়ে, মানে যে 2 বার, একবার এই লেন্সটা ওকে অভিসারী ঘটাইলো, আবার এই লেন্সটা অভিসারী মানে কাজটা করলো। তাহলে 2 বার যখন অভিসারী কাজ হচ্ছে তখন কি হইলো? এই আলোটাকে যখন পিছনে বর্ধিত করা হয় তখন N1 বিন্দুতে মিলিত হবে, মনে হচ্ছে যেন দূর থেকে আসতেছে, কিন্তু N1 বিন্দুতে দেখাইলেও আসলে বিন্দুটা কোথায়, মানে আলোটা আসলে কোথায়? আলোটা আসলে হচ্ছে N বিন্দুতে। তাহলে এইভাবে আমরা কি করলাম? উত্তল লেন্স ব্যবহার করার মাধ্যমে তোমার হচ্ছে এই সমস্যাটা দূর করতে পারতেছি, দীর্ঘদৃষ্টি যে সমস্যাটা এটা কিন্তু দূর করতে পারতেছি। তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের উত্তল লেন্স ব্যবহার করা, এরকম একটা লেন্স ব্যবহার করা। এই চিত্রগুলো কিন্তু তোমাকে আঁকতে পারতে হবে। এই যে এখানে দেখো এই যে মানে কোথায় মিলিত হচ্ছে বা রেটিনার বাইরে মিলিত হচ্ছে, এটা ব্যবহার করলে যে রেটিনার উপরে মিলিত হবে, এই চিত্রগুলো কিন্তু এঁকে দেখাইতে হবে। এরপরে দেখো কি বলছে, উদ্দীপকের চিত্র 1, এখানে সি আর ও রশ্মি এ মাধ্যমে ফিরে যেতে পারে কিনা। এই যে সি আর ও, দেখো এই জায়গাটা, এটা এ মাধ্যমে আবার ফিরে যেতে পারবে কিনা এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে এই যে মাধ্যমে ফিরে যাওয়া, এই জায়গাটায় আমাদেরকে প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। চলো আমরা এই জায়গাটায় আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। ধরো 2টা মাধ্যম, একটা হচ্ছে তোমার হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম, যেটা আমাদেরকে বলে দিছে এটা হচ্ছে হালকা, কেমন হালকা, আর এটা হচ্ছে ঘন মাধ্যম। এখন আলো যখন তুমি ফেলতেছো, এই যে এই দিক থেকে যখন ফেলতেছো, হালকা থেকে ঘনতে যখন যাবে ওর এই পথে চলে যাওয়ার কথা, কিন্তু ও কি করবে? এই অভিলম্বের কাছে চলে আসবে। দেখো কাছে চলে আসছে, তাহলে অভিলম্বের কাছে চলে আসবে কখন? হালকা থেকে ঘনতে যখন আলো যাবে, হালকা থেকে ঘনতে গেলে অভিলম্বের কাছে চলে আসবে। তাহলে এবার চলো আমরা উল্টা ঘটনাটা ঘটাই। কি করব? ঘন থেকে হালকাতে পাঠাবো, কেমন? এবার আসো এইদিকে, আমার এটা হচ্ছে বিভেদ তল। বিভেদ তল বলতে ওই যে 2টা জায়গার মানে 2টা সারফেসের যেই মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে বাতাস,
আর এখানে হচ্ছে পানি, বাতাস আর পানি যেই জায়গায় মিলিত হয়ে আছে এটা হচ্ছে আমার বিভেদ তল। আর এই বরাবর আমি দিলাম হচ্ছে অভিলম্ব। এখন আমি কি করব, উল্টা দিক থেকে পানির দিক থেকে হচ্ছে এখন আলোটা ফেলবো। এই যে ফেললাম আলো, কি হবে, হালকা থেকে ঘনতে যখন যাচ্ছে তখন কি হবে, হালকা থেকে ঘনতে যখন যাচ্ছে তখন কি হয়েছিল, অভিলম্বের কাছে আসছিল। এখন আমি উল্টা ঘটনাটা ঘটাবো, ঘন থেকে হালকাতে যাব, এখন হচ্ছে দূরে সরে যাবে। এই পথে চলে যাওয়ার কথা না, কিন্তু সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো অভিলম্ব থেকে অনেকটুকু দূরে সরে গেছে। এরপর আমি আরেকটা আলোক রশ্মি ফেলবো। এই যে দেখো আরেকটা আলোক রশ্মি ফেলছি, এটা আরো বেশি দূরে সরে যাবে। তারপরে আমি লাল দিয়ে আরেকটা ফেলি, দেখো এই যে এখানে যখন আরেকটা ফেলবো এটা তোমার একদম এই বরাবর চলে যাবে। কি হয়েছে দেখো তো ঘটনাটা, এই যে কালো রঙের রশ্মিটা যখন ফেললাম তখন সে এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে অনেকটুকু বেঁকে অভিলম্ব থেকে দূরে সরে তারপরে হচ্ছে তোমার প্রতিসরিত হয়েছে। তারপর গোলাপি কালারের যেটা ফেললাম ওইটা আবার কালোটার থেকে আরো বেশি বেঁকে গেছে, মানে আরো বেশি দূরে, তাই না? দেখো তো এই যে এই অভিলম্ব থেকে আরো বেশি দূরে না সে, তারপরে সে প্রতিসরিত হয়ে চলে গেছে। তারপর লালটার দিকে তাকাও, লালটা যখন আমি ফেললাম তখন এটা তোমার অভিলম্ব থেকে আরো বেশি দূরে, সে একদম বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এরপরে যদি আমি আরেকটা আলোক রশ্মি ফেলি, দেখো তো এই নীল কালি দিয়ে যেটা ফেলি, এই যে যখন আমি এটাকে পাঠাচ্ছি তখন এটা তো আরো বেশি বেঁকে যাবে, তাই না? দেখো তো আবার পানিতে চলে আসছে কিনা, পানি থেকে ফেললাম আবার পানিতে চলে আসছে। এই ঘটনাটা তখন ঘটবে যখন তুমি ঘন থেকে হালকাতে আলোক রশ্মি পাঠাচ্ছিলা। কি হয়েছে এই জায়গাটা একটু ঠিক করে বুঝো। আমরা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পাঠাবো তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা মনে রাখা লাগবে। ঘন থেকে হালকা কি হবে, দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঘন থেকে হালকা হইলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই যে আমি ঘন দিক থেকে পাঠাচ্ছি, মানে পানি তো ঘন বাতাসের তুলনায়, এই যে কালো রশ্মিটা দেখো অভিলম্ব থেকে দূরে সরে চলে গেছে। তারপরে গোলাপিটা দেখো আরো দূরে সরে গেছে, লালটা দেখো আরো দূরে একদম বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এরপরে নীল কালারেরটা দেখো ও আবার পানিতেই ফিরে আসছে। এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি জন্য এই প্রতিফলনটা কি হইলো, পুনরায় আবার অভ্যন্তরে চলে আসলো, তাই না? যেখান থেকে যাচ্ছিল, মানে যেখান থেকে তুমি আলো পাঠাচ্ছিলে ওইখানেই চলে আসছে। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা কখন ঘটবে, যখন ঘন থেকে হালকাতে আমরা পাঠাবো। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই মাধ্যমে আবার ফিরে যাইতে পারবে কিনা। চিত্র অনুযায়ী CO যে রশ্মিটা, এটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে পাঠানো হয়েছিল, তাই না? হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছিল। এক্ষেত্রে আলোক প্রতিসরিত হয়ে ON লম্বের দিকে বেঁকে যাবে। কি বলছে, ON লম্বের দিকে। ONটা হচ্ছে আমার এই যে অভিলম্বটা, এই যে অভিলম্বটা, এই অভিলম্বের দিকে বেঁকে যাবে, কারণ হালকা থেকে ঘনতে গেলে কাছে চলে আসে, অভিলম্বের কাছে চলে আসে। এরপরে এখন প্রশ্ন অনুযায়ী আমাদেরকে বলছে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাইতে হবে, মানে পূর্বের মাধ্যমে আবার ফেরত আনতে হবে। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে, এই জায়গাটা মনে রাখা লাগবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য ঘন থেকে হালকাতে পাঠাইতে হবে, হালকা থেকে ঘনতে আসলে কিন্তু এটা হবে না। তাহলে এবং আপতন কোণের মান বাড়াতে হবে। আমি কি করছিলাম দেখো তো, নোটে কি করছিলাম, যখন আমি পাঠাচ্ছিলাম এই যে কালো রশ্মিটাকে যখন পাঠাইলাম, ওর পরবর্তীতে গোলাপিটাকে কিন্তু আরেকটু বেশি, মানে এখান থেকে আরেকটু দূরে এনে পাঠাইলাম, তাই না? এরপরে লালটাকে দেখো আরো দূরে এনে পাঠাইলাম না, এরপরেরটাকে দেখো নীল কালারটাকে ওকে আরো দূরে এনে পাঠাইলাম। তাহলে আপতন কোণের মান, আপতন মানে হচ্ছে যেই রশ্মিটা তোমার যাচ্ছে, এই যে আপতিত রশ্মি, এটা হচ্ছে তোমার আপতন কোণ। এখানে যে কোণটা এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরিত কোণ। তাহলে আপতন কোণের মান আস্তে আস্তে আমি বাড়াইলাম, এদিকে প্রতিসরণ কোণের মানও হচ্ছে তোমার মানে অভিলম্ব থেকে দূরে যেতে থাকলো। তাহলে এক সময় আমি দেখলাম যে আবার পানিতে চলে আসছে। কখন ঘটলো এই ঘটনাটা, আমি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো পাঠাচ্ছিলাম তখন এই কাজটা হয়েছে। তাহলে এইখানে দেখো কি বলছে যে আপতন কোণের মান বাড়াতে হবে। হ্যাঁ আমি বাড়াইছিলাম, যেহেতু চিত্রে আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এই জন্য এখানে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটা সম্ভব না, যার জন্য CO রশ্মি এ মাধ্যমে ফিরে যেতে পারবে না। তাহলে আমাদেরকে এটাই তো জানতে চাইছিল যে CO রশ্মিটা এ মাধ্যমে আবার ফিরে যেতে পারবে কি না, পারবে না। কি জন্য, এই যে কারণ হালকা থেকে ঘনতে গেলে এই কাজটা হবে না, ঘন থেকে যদি হালকাতে যাইতো তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতো। এই জায়গার কনসেপ্টটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। অবশ্যই তুমি চাইলে ওই চিত্রটা দিতে পারো, মানে আলো যে যাচ্ছে তুমি যে পাঠাচ্ছ, এভাবে আপতন কোণ বাড়াচ্ছ আর এইদিকে এটা আবার পানিতে যখন ফেরত চলে আসলো, এরকম ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে গুছায় যদি লিখতে পারো তাহলে সুন্দর একটা মার্কস উঠে যাবে। সহজ কথাবার্তা কিন্তু, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।